বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্তে বসে কিশোর বাতায়নের লাইভ ক্লাস উপভোগ করছেন, সবাইকে বিকেলের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। সবাইকে শুভ অপরাহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তার আগে শুধু আমি একটু বলতে চাই, তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, আমার সাথে যুক্ত হয়েছো, তারা ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছ কি না, আমার লাইভটি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না আমাকে একটু জানাও, তাহলেই আমরা ক্লাস শুরু করে দেব। ওকে, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের অনেক বন্ধু বাই দিস টাইম যুক্ত হয়ে গেছে। তোমাদের আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি, তোমাদের আহমেদ স্যার। তবে আমরা ক্লাসের শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তোমরা যারা যুক্ত হয়েছো তারা ঝটপট নিজেদের টাইম লাইনে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমাদের যে সকল বন্ধুরা এখন আমাদের সাথে যুক্ত হয়নি, হয়তো ঘুমোচ্ছে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত, তাদেরকে টেক্সট করে, মেসেজ করে বলে দাও আমাদের বাংলা ক্লাস শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাব। আমরা কি পড়ব অলরেডি তোমরা সেটা জানো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে নত্যবিধান। অর্থাৎ আমরা আজকের ক্লাসে নত্যবিধানের একেবারে নারী নক্ষত্র, যাকে বলে A to Z, অর্থাৎ আমরা সামগ্রিক দিক আজকে এই ক্লাস থেকে জানব। তবে তোমাদের একটু রিকোয়েস্ট থাকবে, তোমরা মনোযোগ ডানে বামে দিবে না, একেবারে বোর্ডের দিকে, আমার কথার দিকে। অর্থাৎ তোমাদের মনন থাকবে বোর্ডের দিকে, কান থাকবে আমার সাউন্ডের দিকে। তাহলেই আমাদের আজকের ক্লাসটি সার্থকতায় নন্দিত হবে, আমরা ধন্য হব। আমাদের এই যে দ্বিপক্ষীয় কষ্ট, আমাদের শ্রম সার্থক হবে। আমরা সব এই শব্দটা তৈরি করা হয়েছে। আমরা জানি যে মূর্ধন্য ন এর সাথে যুক্ত হয়েছে এই তয়ে বয়। এটি একটি প্রত্যয়। কেমন প্রত্যয়? এই প্রত্যয়টা অনেকগুলো অর্থ দেয়। সাপোজ আমি যদি এরকম বলি যে কখনো এই তটা যেমন এরকম বলে যে ভাব অর্থ দেয়, ভাব। আমি যদি এরকম বলি বন্ধুর সাথে তয়ে বয় লাগাইলে বন্ধুত্ব, তার মানে কি? বন্ধুত্ব কাকে বলে? ফ্রেন্ডশিপ। বন্ধুত্বের ভাবকে বলে বন্ধুত্ব। আমি যদি এরকম বলি যে এইটার অর্থ হচ্ছে কি, কি বলে? মালিকানা, মালিকানা। সাপোজ আমি বললাম এরকম, এই সত্য, স মানে নিজ, তয়ে বয়ে মানে মালিকানা। তাহলে সত্য মানে কি? সত্তাধিকারী থেকে এসছে। হ্যাঁ, আর এখানে আমরা এটার অর্থ জানবো। তয়ে বয়ের এই অর্থটা হয়েছে সংক্রান্ত, সংক্রান্ত। তাহলে আমি এখন এই বললাম, যদি এই বলি তাহলে এই হচ্ছে মূর্ধন্য ন আর এই ত, সংক্রান্ত। তাহলে আমরা নত্ব মানে পেলাম কি? মূর্ধন্য ন সংক্রান্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে মূর্ধন্য সংক্রান্ত, আর আছে কি সাথে? বিধান। তাহলে নত্যবিধান শব্দের অর্থ হচ্ছে মূর্ধন্য সংক্রান্ত বিধান। সেটাই হচ্ছে কি? নত্যবিধান। ওকে, তাহলে চলো এইবার আমরা হচ্ছে কি করি, এইটার একটা সংজ্ঞা জানার চেষ্টা করি যে আমরা নত্যবিধানটা কাকে বলি। হ্যাঁ, আমরা এইটার একটা সংজ্ঞা জেনে নিই। তাহলে আমরা সংজ্ঞাটা এরকম হবে যে যে বিধান অনুসারে, যে বিধান অনুসারে অনুসারে তৎসম শব্দে, তৎসম শব্দে
মূর্ধন্য ন লিখিত হয় তাকে নত্যবিধান বলে। সহজ কথা। তাহলে আমরা পেলাম কি, যে বিধান অনুসারে তৎসম শব্দে, তাহলে এইটা, তাহলে আমরা এই তৎসম শব্দের ক্ষেত্রে শুধুমাত্র কি মূর্ধন্য নটা প্রযোজ্য। এটা তৎসম শব্দের যখন বাইরে, এটা দেশি শব্দ বা বিদেশি শব্দ বা অতৎসম শব্দের ক্ষেত্রে এইটি চলবে না। তাহলে আমরা এইটুকু শিখি যে বিধান অনুসারে তৎসম শব্দে মূর্ধন্য ন লিখিত হয় তাকে কি বলে? নত্যবিধান বলে। ক্লিয়ার? সবাই বুঝেছো জিনিসটা? আবার একটু রিভিউ করে নাও। যে বিধান অনুসারে, অর্থাৎ যে নিয়ম অনুসারে, যে রুলস রেগুলেশন ফলো করে, যে পদ্ধতিগুলো ফলো করে আমরা তৎসম শব্দে মূর্ধন্য ন লিখব, সেটি কি? নত্যবিধান। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের এই নত্যবিধানটা পড়তে হচ্ছে কেন? চলো আমরা একটু তোমাদের সাথে অ্যাড করি। দেখো, বেসিক্যালি হচ্ছে এই নত্যবিধানে একটি হচ্ছে দন্তন্য ন আর একটি হচ্ছে মূর্ধন্য ন। এই দুটি বর্ণের সমস্যা, একটা কি দন্তন্য ন আর একটা হচ্ছে মূর্ধন্য ন। এই দুটি বর্ণেই মূলত আমাদের এই নত্যবিধানের জন্ম দিয়েছে। অর্থাৎ আমরা ন কোনটা শিখবো, ঝামেলাটা কোথায় হয়? দেখো, এই দুটির মধ্যে একটা মিল আছে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এখনো যাইনি। এই মিলটা কি আছে? মিল হচ্ছে উচ্চারণগত বা ধ্বনিগত মিল আছে। এইটা হচ্ছে মিল, ধ্বনিগত মানে কি? আমি বললাম এরকম, এ একটা মন, অর্থাৎ এই মন মানে হৃদয়, এই মন মানে 40 শের। তাহলে এই 40 শের আমি কিন্তু উচ্চারণ করে কোনো মতেই বোঝাতে পারবো না কোনটা 40 শের আর কোনটা মন বা হৃদয়। অর্থাৎ আমার ধ্বনিগত মিল আছে, এই জন্যই আমাদের ঝামেলাটা বেশি হয়। আচ্ছা, অমিল আছে কি? অমিল দেখো, অমিল দুটি ক্ষেত্রে আছে। নত্যবিধানের দন্তন্য এবং মূর্ধন্য দুটি অমিল আছে। একটি হচ্ছে আকৃতিগত, অর্থাৎ একটার হচ্ছে মাত্রা ফুল, একটার মাত্রা হাফ। আর একটা হচ্ছে উচ্চারণ স্থানগত, এই দুটি মিল আছে। তাহলে এই হচ্ছে আকৃতিগত আর এই হচ্ছে উচ্চারণের স্থানগত। মানে কি? এইটা দন্তমূল থেকে উচ্চারিত হয়, আর এর দাঁতের মাড়ির অর্থাৎ মূর্ধা থেকে উচ্চারিত হয়। শুধু এটাকে বলা হয় দন্তন্য ন, আর এটাকে বলা হয় কি? মূর্ধন্য ন। বোঝা গেছে? তাহলে এই বেসিক্যালি এই ধ্বনিগত মিল থাকার কারণে আমরা কোথায় দন্তন্য লিখি আর কোথায় মূর্ধন্য ন লিখি, এই কনফিউশনটাই আমরা কি বলে যে সবাই ম্যাক্সিমামই আমরা পড়ি। এই জন্য আমাদের কাছে নত্যবিধানের গুরুত্ব সীমাহীন। তোমরা জানো তো একটি বাগধারা আছে। কি বাগধারা? এই যে এরকম একটা বাগধারা আছে, তার এই বিষয়ে নত্যসত্ত্ব জ্ঞান নাই। নত্যসত্ত্ব জ্ঞান মানে কি? বেসিক জ্ঞান, মূল ধারণা। সুতরাং নত্যসত্ত্ব বিধান এত গুরুত্বপূর্ণ যে এইটা নিয়ে একটি বাগধারা আমাদের ভাষা ও সাহিত্যে চলে এসেছে। সুতরাং নত্যবিধান বা সত্যবিধান ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে শুধু নত্যবিধান পোর্শনটা পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে কথাটা বললাম, এই যে দুটি বর্ণে দ্বন্দ্ব, কিসে দন্তন্য নয় আর মূর্ধন্য নয়। তাহলে এটি হচ্ছে ত বর্গীয় বর্ণ, আর এটি কি? এটি হচ্ছে ট বর্গীয় বর্ণ। তাহলে আমরা যদি সামারি একটু করি, ছোট্ট করে করি, তাহলে নত্যবিধানে মূল দ্বন্দ্বটা হচ্ছে ত বর্গীয়, অর্থাৎ ত বর্গীয় বর্ণ দন্তন্য, এর সাথে ট বর্গীয় বর্ণ মূর্ধন্যর সাথে। ক্লিয়ার? তাহলে চলো আমাদের কি সমস্যাটা হয় আমরা সামনে গেলে আমাদের কাছে মনে হয় যে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা শুধু এইটুকু এখন শিখলাম যে সকল বিধান বা যে বিধি অনুসারে তৎসম শব্দে মূর্ধন্য লিখিত হয় তাকে নত্যবিধান বলে, এবং নত্যবিধানের মূর্ধন্যয়ের সাথে দন্তন্বয়ের যে আমাদের সমস্যা, সেইটা আমরা আজকে দূর করব। এবং এই দুটি বর্ণের মধ্যে ধ্বনিগত মিল আছে কিন্তু আকৃতি উচ্চারণগত মিল নেই, এবং এখানে মূল সমস্যা হচ্ছে ত বর্গীয় বর্ণের সাথে ট বর্গীয় বর্ণ
মূর্ধন্য নয়ের। ওকে, চলো তাহলে আমরা আজকে এই নত্যবিধানের বেসিক দুটো দিক পড়ব। আগে তোমরা খাতায় এখন লিখে নাও। আজকে আমরা প্রথম দিকটা যেটা পড়ব এই ক, সেটা হচ্ছে লিখে নাও, যে সকল স্থানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যে সকল স্থানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই আগে আমরা এই জিনিসটা শিখে নেব, তারপরে আলটিমেটলি যে সকল স্থানে হয় না সেটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা চলো যে সকল স্থানে মূর্ধন্য, অর্থাৎ কোন কোন জায়গায় আমি মূর্ধন্য লিখব সেইটা যদি শিখে নিই, তাহলে কোন কোন জায়গায় মূর্ধন্য লিখবো না, মানে কি লিখবো, তখন আমি দন্ত ন লিখবো। তাহলে আগে আমরা কোন কোন স্থানে মূর্ধন্য লিখব সেইটা আমরা আগে ঝটপট শিখে নিই। আমি কিন্তু তোমাদের খুব বেশি অনেক দেখবা যে বিভিন্ন বইয়ে অনেক নিয়ম দেয়া আছে, আমরা যদি একটু টেকনিক ফলো করি, আমরা কোন স্থানে মূর্ধন্য লিখব মাত্র 3টি নিয়ম যদি পড়ি, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে 5টি 7টি নিয়ম আমরা পারবো। আমাদের অনেক বই আছে যেগুলো সহযোগী বই, আমাদের মূল বইয়ের কথা বলছি না, সহযোগী বইগুলোতে নত্যবিধানের কোন কোন স্থানে মূর্ধন্য লিখিত হয় তার 8টি 9টি 10টি 11টি করে নিয়ম দেওয়া আছে। নন ইট, তুমি জাস্ট 3টা পড়ো এবং 3 নাম্বার নিয়ম দিয়েই 4 5 6 7 8 9 10 11 যে যেভাবেই লিখুক না কেন তুমি ওর মধ্যে পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, চলো তাহলে আমরা এবার একটু নিয়মে চলে যাই। এক, আমরা শুরুতেই বলেছি কোন বর্ণের সাথে কোন বর্ণের দ্বন্দ্ব, দন্তন্বয়ের সাথে মূর্ধন্যয়ের দ্বন্দ্ব। তাহলে দন্তন্য কি বর্গীয় বর্ণ? ত বর্গীয় বর্ণ। তাহলে যার সাথে দ্বন্দ্ব আছে তার ধারে কাছেও থাকবে না। তাহলে আমরা 1 নম্বর লিখব যে ট বর্গীয় বর্ণের সাথে ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে একটা নিয়ম। কোন বর্ণের সাথে? ট বর্গীয়। তাহলে ট বর্গীয় বর্ণের সাথে এখানে অবশ্যই আমরা ব্র্যাকেটে বলে দিতে পারি, এখানে ট বর্গীয় বর্ণ কয়টা? 5টা, কিন্তু ব্যবহার আছে মাত্র 3টার, একটি ট, ঠ আর হচ্ছে এই ড। ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা যেমন এরকম লিখতে পারি, সাপোজ এই ঘন্টা, এই মাত্রা খেয়াল করবা, ঘন্টা। আমি বললাম এরকম কণ্টক, এই ট এর সাথে যুক্ত হয়েছে। তো ট বর্গীয় বর্ণের সাথে অবশ্য যুক্ত হয়ে লিখলে ভালো হয়, যুক্ত হয়ে মূর্ধন্য ব্যবহৃত হয়। আমরা ঠ দিয়ে দিলাম, যেমন সাপোজ এটা বললাম এই লুণ্ঠন, দন্তন্য হবে, এটা মূর্ধন্য, লুণ্ঠন। আমি বললাম এই যে কণ্ঠ, আমাদের আকুণ্ঠ, কণ্ঠ, ড দিয়ে লিখতে পারো, আমি এরকম লিখতে পারো হচ্ছে কাণ্ড, হতে পারে ভণ্ড, এই তো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের 1 নম্বর নিয়মটা শেষ। সেইটা হচ্ছে কি, ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত হয়ে মূর্ধন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এবার চলো আমরা 2 নম্বর নিয়মটা শিখে নিই। 2 নম্বর নিয়মটা আমি 2 নম্বর নিয়মটাকে আমরা একভাবেও পড়তে পারি, পাঠ করেও পড়তে পারি। আমি তোমাদের বোঝার স্বার্থে, হৃদয়ঙ্গম করার প্রয়োজনে আমি এটিকে 2টি পোর্শনে পড়াবো। ওকে, খেয়াল করো তাহলে। আমরা এই 2 নম্বর নিয়মে এসে দেখো 3টি বর্ণ, একটি হচ্ছে রি, র আর এই মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে একটি নিয়ম। রি র মূর্ধন্য স এর পরে কি হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। আমরা উদাহরণ যদি দিই, সাপোজ এরকম লিখলাম এই ঋণ, আমি লিখলাম এরকম এই ব্যাকরণ, তার রি এর পরে মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য, আর লিখলাম হচ্ছে বিশেষণ, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। এখন আমি যে বললাম যে এই যে রি র মূর্ধন্য স, এগুলোর বিকল্প ব্যবহার আছে, আমি এই জন্য এটাকে বললাম আলাদা করে পড়াবো। বা বললাম হচ্ছে কি
রিকার, রিকারটা কেমন? এইরকম, হ্যাঁ। রেফ অবলিক রফালা, এটা কেমন? এইরকম অথবা এইরকম। এবং থাকলো কি? মূর্ধন্য ষ। এবং যুক্ত হয়ে মূর্ধন্য ষ ব্যবহৃত হলে তারপরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই ক্লিয়ার, একদম মানে পরিষ্কার কথা। আমরা এখানে বললাম, এখানে দেখো এই রিটা দুইভাবে ব্যবহার হয়, এই জন্য আমরা নিয়মটাকে দুইভাবে উপস্থাপন করেছি। রিটা কখনো পূর্ণরূপে হতে পারে, কখনো সংক্ষিপ্ত রূপে রিকার হিসেবে হতে পারে। রটা কখনো পূর্ণরূপে আসতে পারে, যেখানে পূর্ণরূপে এসছে, কখনো নাও আসতে পারে। র এর দুটি সংক্ষিপ্ত রূপ, একটি রেফ, একটি রফালা। মূর্ধন্য ষটা কখনো পূর্ণরূপে আসতে পারে, কখনো বিলীন রূপে আসতে পারে। সে অন্য বর্ণের সাথে যুক্ত যখন হয় এই মূর্ধন্য ষ, তখন বিলীন হয়ে যায় কখনো কখনো, তারপরেও কিন্তু তার প্রভাবটা বজায় থাকবে। এরপরে কি হবে? মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। আমরা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। সাপোজ এখানে দেখো, আমি বললাম এরকম, দেখো ঋণ, আমি বললাম হচ্ছে এই তৃণ। এখানে দেখো, এখানে ছিল ঋণ পূর্ণরূপ, এখানে রিকার আছে, ঋণাই তৃণ। আমি বললাম এরকম ঘৃণা, ঘৃণা। ক্লিয়ার? র দিয়ে দাও, আমরা এখানে ব্যাকরণ ছিল, আমরা এখানে বর্ণ দিব, বর্ণ। হ্যাঁ, আমরা এখানে কর্ণ দিতে পারি, কর্ণ, কান। রেপ দিয়ে দাও, এইটা হবে এরকম আমন্ত্রণ, তয় রফালায়ের পরে মধ্যাহ্ন, আমন্ত্রণ, নিমন্ত্রণ। ওকে, এখন দেখো এখানে মধ্যাহ্ন স ডাইরেক্ট আছে। আমি বললাম এরকম, আমি বললাম হচ্ছে এই এরকম, দেখো রক্ষণ। এই রক্ষণ দেখো, এখানে মধ্যাহ্ন স ডাইরেক্ট নাই, কিন্তু বিলীন হয়ে আছে। এর মধ্যে কি আছে? ক যুক্ত মধ্যাহ্ন স। এই মধ্যাহ্ন স হওয়ার কারণে এইটা কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। ক্লিয়ার? আমার মনে হয় যে তোমরা জিনিসটা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স। অনেকেই আমাকে দেখছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারে কমেন্ট দিচ্ছ, আমি তাদেরকেও কি সাধ্যমতো রিপ্লাই দিচ্ছি। এখানেও আমি চেষ্টা করি তোমাদের রিপ্লাই দিতে। ওকে, তাহলে দেখো এই যে আমরা যে চিত্রটা এখন পেলাম, এটা হচ্ছে 2 নম্বর নিয়মের। এবার 3 নম্বর যে নিয়মটা আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বোঝার জন্য তোমাকে একটু রিফ্রেশ হতে হবে, একদম নড়ে চড়ে বসতে হবে, মনোযোগী হতে হবে, তাহলেই তুমি কি 3 নম্বর নিয়মটি ধরতে পারবে। চলো আমরা এবার 3 নম্বর নিয়মে চলে যাই। ওকে, আমি ব্যক্তিগতভাবে এই 3 নম্বর নিয়মটা যখন বাচ্চাদের পড়াতে যাই, তখন এটিকে আমি বলে থাকি এটি একটি ব্যবধানের নিয়ম। এটি 2-এরই আরেকটা পার্ট, তবে 2-এর সাথে পার্থক্যই হচ্ছে ব্যবধান বা গ্যাপের পার্থক্য। এই জন্য এটিকে আমি বলি কি ব্যবধানের নিয়ম। দেখো আমরা আগে পড়েছিলাম রি, র, মূর্ধন্য স এর পরে, তাহলে এইটুকু আমরা 2-এ পড়েছি। রি, র, মূর্ধন্য স এর পরে কি হয়? রি, র, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, তাই না? আচ্ছা, রি, র, মূর্ধন্য স এর পরে এখন এখানে কতগুলো গ্যাপ তৈরি হলো। স্বরবর্ণ, স্বরবর্ণ, ক বর্গীয় বর্ণ, ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, অন্তস্থ অ, হ আর অনুস্বার। তাহলে এখানে মোট 24টি স্বরবর্ণ। কয়টি স্বরবর্ণ? হচ্ছে 11টি। ক বর্গে কয়টি? ক বর্গে হচ্ছে 5টি। প বর্গে কয়টি? প বর্গে হচ্ছে 5টি। এখানে আছে কয়টি? 3টি। তাহলে এই 11, 5, 16, 5, 21 আর 3, এই 24টি বর্ণ যদি ব্যবধান থাকে, অর্থাৎ রি, র, মূর্ধন্য স এর পরে এই যে আমরা বর্ণগুলো বললাম, এরা যে কোনো এক বা একাধিক যদি থাকে, তারপরেও সেটা কি হবে? মূর্ধন্য ন হবে। আর যদি এই বর্ণগুলোর বাইরেই যদি মিনিমাম একটি বর্ণ আসে,
তাহলে সেটা সাথে সাথে দন্তন্য হয়ে যাবে। তখন আর নত্যবিধানকে সে অনুসরণ করবে না, সে নিয়মের ব্যত্যয় ঘটলেই সে কেটে পড়বে। ক্লিয়ার? আমি আবারও বলি, এই নিয়মটা সবাই অত সহজে ধরতে পারে না, আমরা কয়েকবার রিপিট করতে হয়। আবারও বলি, রি র মূর্ধন্য ষয়ের পরে কিন্তু অলওয়েজ কি হয়? মূর্ধন্য ন হয়। এটা আমরা 2 নম্বর নিয়মে পড়ে ফেলেছি এবং শিখেও নিয়েছি যে রি বা র বা রেফ, রফলা বা রিকার বা মূর্ধন্য ষ পূর্ণরূপে থাকুক আর বিলীন রূপে থাকুক, এই 3টি বর্ণের পরে যদি কখনো কোনো ন থাকার প্রয়োজন হয়, অর্থাৎ তৎসম শব্দে, তবে অবশ্যই সেটা কি হবে? মূর্ধন্য ন। কোনো চিন্তা ছাড়াই চোখটা বন্ধ করে আমরা বলে দিব যে এখানে মূর্ধন্য ন হবে। তবে এমন ঘটনা ঘটবে যে রিও আছে, রও আছে, মূর্ধন্য সও আছে, কিন্তু তারপরে আরও কতগুলো বর্ণ আছে। হ্যাঁ, এই বর্ণগুলোর ক্ষেত্রে আমরা কি লিখব? দন্তন্য লিখব না মূর্ধন্য লিখব? তখন আমরা কন্ডিশনাল বর্ণগুলো দিয়েছি। এই বর্ণগুলোর কোনো একটি বা একাধিক যদি থাকে তাহলে আমি সর্বাবস্থায় কি লিখব? মূর্ধন্য লিখব। আর যদি রি র মূর্ধন্য ষয়ের পরে এগুলোও থাকলো, এর বাইরেও একটা বর্ণ থাকলো, তাহলে সেটা দন্তন্য হয়ে যাবে। ক্লিয়ার? আমরা উদাহরণ দিই তাহলে আরও সুন্দর হবে। দেখো, আমি এরকম বললাম, এরকম যদি বলি, এই দেখো রমণী, একই রকম শুনতে, দেখো এই রজনী। তাহলে খেয়াল করো, এই যে এখানে কি আছে? এখানে র আছে, র আছে, এরপরে ম আছে, কি ম হচ্ছে প বর্গীয় বর্ণ, প ফ ব ভ ম। তাহলে এটা কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। কিন্তু এটা দেখো, র এর পরে বর্গীয় জ আমার এখানে নাই, ক বর্গীয় শর্তে আছে কিন্তু চ বর্গীয় নাই, সুতরাং এটা দন্তন্য হয়েছে, রজনী। কেমন? আমি দেখো আরো উদাহরণ, এই অনেক উদাহরণ আছে। যেমন ধরে এরকম বললাম, এই দেখো এই প্রমাণ, বা এরকম দেখলাম আমি প্রধান। তাহলে আবার নত্যবিধান শুরু হলো এই রফালা থেকে, এই রফালা। র এর পরে কি আছে? অ আছে, এরপরে কি আছে? ম আছে, ক বর্গীয় প বর্গীয় বর্ণ, তারপরে কি আছে? আ আছে স্বরবর্ণ, এরপরে মূর্ধন্য হয়েছে। কিন্তু দেখো এই র আছে, অ আছে, কিন্তু এই দেখো ধ চলে এসছে। আমার ধ কিন্তু কন্ডিশনাল বর্ণ নয়, এরপরে আ থাকলেও এখানে দন্তন্য ছাড়া মূর্ধন্য লেখার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? এই জন্য এটি কি হয়েছে? এখানে দন্তন্য হয়েছে। একেবারে ক্লিয়ার? আচ্ছা, আরো উদাহরণ আমরা দেখতে পাই একই রকম শুনতে। দেখো দেখো দর্শন, কিন্তু আমি যখন লিখছি দর্পণ, তাহলে আমার শুরু হবে নত্যবিধানে র থেকে, রেফ, তার মানে দয়ের পরে আছে, এখানে র আছে, তারপরে তালব্যস্য। তালব্যস্য আমার কন্ডিশনে নাই, তাই দন্তন্য হয়েছে। কিন্তু এখানে রেপের পরে প আছে, প আমার কন্ডিশনাল বর্ণ, তাই এখানে মূর্ধন্য হয়েছে। ক্লিয়ার? তুমি দেখো যে আমাদের এই যে আমরা এইটা লিখি, বানানটা লিখি, মূর্ধন্য বানানেই মূর্ধন্য নাই, মূর্ধন্য বানানটাতেই মূর্ধন্য নাই, কারণ নিয়মে পড়ে না, আসবে কোত্থেকে? এটা তো নিয়মের মধ্যে আসে না, এই জন্য মূর্ধন্য বানানে কি নাই? মূর্ধন্য নাই। বোঝা গেছে জিনিসটা? আমার মনে হয় যে তোমরা শিখি বিষয়টা বুঝতে পেরেছ। এখানে কি জন্য নাই বলো তো? দীর্ঘ, অর্থাৎ আমার রেফের পরে শুরু হবে কি নিয়ম, তো রেফের পরে, রেফ মানে র, র এর পরে ধ, ধ আমার কন্ডিশনে নাই, সুতরাং এটা কি হয়েছে? দন্তন্য হয়েছে। আমার মনে হয় যে তোমরা এই কি বলে যে নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ। ওকে, চলো এখন দেখো তোমাদের এই নিয়মটিকে, অর্থাৎ এইটিকে না, এই যে 2 নম্বর নিয়মটিকে না, আমরা 2 নম্বর এইটিরই একটি এক্সটেনশন এইটা। হ্যাঁ, যেহেতু আমরা এখানে বলছি কি এই মূর্ধন্য, অর্থাৎ এর পরে রি র মূর্ধন্য ষয়ের পরে এগুলো থাকবে, তারপরে কি হবে? মূর্ধন্য হবে। যদি এগুলো না থাকে তাহলে কি হবে? দন্তন্য হবে। এটা ক্লিয়ার কথা। এই যে এরা মাঝে এসে ব্যবধান তৈরি করছে, এই জন্য বোঝানোর জন্য এটাকে আমি বাচ্চাদেরকে কি বলি? ব্যবধানের নিয়ম বলি। এখন এই নিয়মটাকে আশ্রয় করেই আমাদের অনেক বই আরও লম্বা নত্যবিধানের তালিকা দিয়েছে। এটাও নত্যবিধান, এটাও নত্যবিধান, এটাও নত্যবিধান।
দেখো সাপোজ তোমাকে আমি একটি কি বলে যে সহজ একটি সূত্র দেখাই দিই, তাহলে বুঝতে পারবা তোমরা। এরকম বলছে যে পূর্ব, এটি একটি নিয়ম, আমরা 3 নম্বর নিয়মে পড়লাম, যে সকল স্থানে মধ্যাহ্ন স ব্যবহৃত হয়, এর 3টা নিয়ম মনে রাখতে বলছি। এগুলোকে আমরা নিয়মের মধ্যে আনছি না। অনেক ব্যাকরণবিদ লিখছেন পূর্ব, প্র, পরা, অপর এর পরে, এই 4টা শব্দ, পূর্ব, প্র, পরা, অপর এর পরে যদি অন্য থাকে, অন্য থাকলে বলছে দন্তান্ন মধ্যাহ্ন হয়। এই যে অন্য, এখানে কি আছে, হয়ের উপরে দন্তান্ন আছে। তার মানে কি, সর্বদা এরকম বলছে উনি, পূর্ব যোগ এই অন্য, এখন দন্তান্ন কি হয়ে যাবে, সন্ধি হবে এখানে, আর দন্তান্ন মধ্যাহ্ন হয়ে যাবে, এই পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন হয়ে গেল। এরকম প্র যোগ অন্য, তাহলে কি বলছে ওনারা, এটা হয়ে যাবে প্রাহ্ন। এরকম বলছে পরা যোগ অন্য, সমস্ত শব্দটা কি হয়ে যাবে, পরাহ্ন। বলছে কি অপর যোগ অন্য, শব্দটা হয়ে যাবে কি, অপরাহ্ন। কিন্তু আমি যদি গভীরভাবে, তুমি যদি একটু গভীরভাবে খেয়াল করো, এই নিয়মটাই এখন তুমি এর মধ্যে খাটাও, আলাদা করে আর এটা নিয়ম তোমার শেখার দরকার নাই। এখন এই নিয়মটিকেই তুমি আলাদা এখন খাটাও, মাথার মধ্যে আনো, যে আমি অত দূর যাবো না, এগুলো ঝামেলার মধ্যেই যাব না, আমি এইখানে যাব না, বাদ এগুলো। এখন আমি এইটুকু চিন্তা করি, আমার শুরু হচ্ছে কি পুর, পুর এই রেফ থেকে শুরু হচ্ছে, এই তো রেফের পরে কি আছে ব, এই যে প বর্গীয়তে ব আছে, ব এর পরে কি আ স্বরবর্ণ আছে, এরপরে কি আছে হ, হ আছে, এরপরে কি হবে মধ্যাহ্ন। আমার এগুলো দেখার দরকারই নেই। দেখো প্রাহ্ন, র এর পরে আ হ মধ্যাহ্ন, র এর পরে আ হ মধ্যাহ্ন, অপর র এর পরে আ হ মধ্যাহ্ন। দেখো এরকম আছে, এই সাপোজ সাই যোগ অন্য, এখানে কিন্তু সায়ান্নই হচ্ছে, বা এরকম বললাম মধ্যাহ্ন বোঝাচ্ছে না, মধ্য যোগ অন্য, এখানে কিন্তু মধ্যাহ্নই থাকছে। কেন এটা হচ্ছে না, কেন এখানে মধ্যাহ্নটা দন্তান্নটা মধ্যাহ্ন হচ্ছে না? দেখো এই শব্দগুলোর মধ্যে কোথাও রি র মধ্যাহ্ন স নাই। এখানে দেখো রি র মধ্যাহ্ন স আছে, প্রত্যেক জায়গায় র আছে একটা, এখানে রেপ আছে, এখানে রফলা র আছে, এখানে র আছে, এখানে র আছে, এখানে কিচ্ছু নাই। এই জন্য এটিকে কি বলা হয়, এটিও এই 3 নম্বরই একটা অংশ। আমার মনে হয় যে তোমরা বিষয়টি কি ভালোভাবে ধরতে পেরেছো না? নিশ্চয়ই পেরেছো। আমি জানি তোমরা খুবই ম্যারিটোরিয়াস। এবার চলো আমরা চলে যাব, এবার হচ্ছে সেকেন্ড পোর্শনে, আমরা এবার খ পোর্শনে চলে যাবো। এতক্ষণ ক পোর্শন পড়লাম, যে সকল স্থানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এবার আমরা খ পোর্শনে চলে যাব, যে সকল স্থানে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না। ঠিক আছে, চলো যাই। তাহলে এইবার আমরা হচ্ছে খ পোর্শনে চলে যাব। খ পোর্শনটা কি ছিল, যে সকল স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয় না। না তাহলে কি হবে, কমন কথা, যেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না সেখানে কি হবে, দন্তান্ন ব্যবহৃত হবে। ওকে, চলো তাহলে 1 নাম্বার আমরা চলো। প্রথমেই বলেছি কার সাথে দ্বন্দ্ব, মূর্ধন্য এর দন্তান্নর সাথে। দন্তান্ন কোন বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ। তাহলে চলো আমরা এবার দেখি। 1 নাম্বার লেখো, ত বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয় না। ত বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয় না, তাহলে কি হয়, দন্তান্ন হয়। দেখো আমি একদম খেয়াল করো, এই যে দেখো প্রাণ মধ্যাহ্ন না, যেই ব্যবহৃত হবে ত সেই দন্তান্ন হয়ে যাবে, প্রান্ত। এই কয়রফলা এই মধ্যাহ্ন, যেই দ যুক্ত হবে সেই দন্তান্ন হয়ে যাবে ক্রন্দন। গয়রফলা এই দন্তান্ন, যেই হ যুক্ত হবে সেই হয়ে যাবে গ্রন্থ। ক্লিয়ার? ওকে, 2 নাম্বার চলো এবার আমরা। 2 নাম্বারে হচ্ছে সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না। সমাসবদ্ধে
সমাসবদ্ধ শব্দে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না। যেমন তুমি লিখবে এখানে দেখো, এই সর্বনাম, এখানে নিয়ম অনুযায়ী স্বর র আছে, র এর পরে প বর্গীয় বর্ণ ব আছে, তারপরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হচ্ছে না, কারণ এটি সমাসবদ্ধ শব্দ বলে। সর্বনাম আমরা লিখব হচ্ছে দুর্নীতি, আমরা লিখব হচ্ছে দুর্নাম, আমরা লিখব হচ্ছে ত্রিনয়ন, আমরা লিখব হচ্ছে অগ্রনায়ক। এই এখন প্রশ্ন হতে পারে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এরা কি অপরাধ করলো, কেন সমাসবদ্ধ শব্দে মূর্ধন্যের ব্যবহার হবে না, অপরাধটা কি? তাই না, এটা প্রশ্ন আসতে পারে না যে এদের অপরাধটা কি? অর্থাৎ সমাস হচ্ছে একটি সিস্টেমের নাম, সংক্ষেপে বলি তোমাদের, যেখানে শব্দ 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 মিলে কি তৈরি হয়, আবার শব্দ তৈরি হয়। এখন যেহেতু মূল শব্দে, আচ্ছা এই যে এগুলো হলো, এগুলো হচ্ছে কি বেসিক মৌলিক শব্দ, আর এখানে সাধিত শব্দের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কি হয়, সন্ধিতেও তোমরা 6-7 বইয়ে পড়েছো সন্ধি সাধিত ও সমাস সাধিত। আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে শুধু সমাসবদ্ধ আছে বলে আমি এইটা দিলাম। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সন্ধি সাধিত শব্দেও কি হয়, মূর্ধন্য না হয়ে দন্তন্য হয়। কিন্তু এখানে আমাদের বইয়েরটাই আমরা ফলো করলাম যে এখানে দেখো, আমরা যদি এরকম বলি ষষ্ঠী তৎপুরুষ সমাস, সর্বের নাম, তাহলে এই নামটা কি, মূল বানানো হচ্ছে দন্তন্য। এখন এইটা একটা শব্দ, এটা একটা শব্দ মিলে তৈরি হয়েছে কি ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ সর্বনাম। তাহলে এই সর্বনাম হওয়ার কারণে এই রেফ, অর্থাৎ আগের শব্দের রেফ পরের শব্দের দন্তন্যকে প্রভাবিত করে আর মূর্ধন্য করতে পারে না, এই জন্য সমাসবদ্ধ শব্দে নত্যবিধানের মাতবরি চলে না। ক্লিয়ার? তাহলে এরকম হতে পারে যে নীতির অভাব, অব্যয়ীভাব সমাস, নামের অভাব, হ্যাঁ, বা নাম, তাও হবে দুর্নাম। তিন নয়নের সমাহার, ত্রিনয়ন, অগ্রের নায়ক, অগ্রনায়ক। তাহলে এই কারণে তোমরা, আমার মনে হয় যে জিনিসটা বুঝতে পেরেছো, এই কারণে কি হচ্ছে, নত্যবিধান এখানে কাজ করতে পারছে না। ওকে, চলো এরপরে আমরা হচ্ছে 3 নম্বরে চলে যাব। আমরা 2 নম্বর শিখলাম কি, 2 নম্বর শিখলাম হচ্ছে যে সমাসবদ্ধ শব্দ। 1 নম্বর কি শিখলাম, ত বর্গীয় বর্ণের সাথে, 2 নম্বর হচ্ছে সমাসবদ্ধ শব্দ, আর 3 নম্বর হচ্ছে এই অতৎসম। অতৎসম এর মধ্যে কি হতে পারে, এর মধ্যে হতে পারে বাংলা, হতে পারে বিদেশি, হতে পারে তদ্ভব, হতে পারে। তাহলে অতৎসম, আমরা নত্যবিধান চলবে অলওয়েজ তৎসম শব্দে খাটবে, এটার প্রভাব অলওয়েজ তৎসম শব্দে। যদি শব্দটাই অতৎসম হয় তাহলে কি হবে, সেটা আর নত্যবিধান সেখানে কাজ করবে না, সেখানে দন্তন্যই লিখতে হবে। দেখো আমরা উদাহরণ দিই, সাপোজ আমরা এরকম লিখলাম, দেখো আমরা ট ঠ ড এর কথা বলেছিলাম, কাণ্ড ভণ্ড, আমি এরকম বললাম ইংরেজিতে শব্দ এরকম লিখলাম, ধরো এরকম লিখলাম লন্ডন, ইংরেজি শব্দ, এখানে দন্তন্য হলো লন্ডন। আমি ওখানে বললাম ধরো র এর পরে আ থাকলে মধ্যন, আমি লিখলাম এখানে কোরআন, আরবি শব্দ, হবে না এখানে। ফার্সি থেকে এসছে এই দূরবীন, দূরবীন, অথচ নিয়ম হয় র এর পরে প বর্গে বর্ণ, তারপরে স্বরবর্ণ দীর্ঘই, তারপরে মধ্যাহ্ন হওয়া হলো না, দূরবীন। তারপরে আমি এরকম লিখতে পারলাম, সাপোজ যেমন ধরো আমি আরও উদাহরণ আছে, সাপোজ এইরকম অতৎসম শব্দটা এরকম ছিল, এই স্বর্ণ ছিল তৎসম, এখান থেকে কি সোনা, হবে না। কর্ণ থেকে কান, হবে না। তার মানে অতৎসম শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না, এটা দন্তন্য হবে। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না, কি হয় তাহলে দন্তন্য। কেমন, এটা হচ্ছে যেমন ধরুন করেন, ধরেন, মারেন, করেন, ধরেন, মারেন। ঠিক আছে, ক্লিয়ার? এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন,
তোমরা যারা আমাকে এখন দেখছো, ক্লাসটি উপভোগ করছো, তাদের কাছে আমার একটা প্রশ্ন। আমি একটি উদাহরণ যদি লিখি, দেখো তো কোনটা নত্যবিধানকে ফলো করে হয়েছে? এটি হয়েছে না এটি? কোনটি সঠিক? এইটি সঠিক? এটা কি 1 সঠিক না 2 সঠিক? ঝটপট কমেন্ট বক্সে লিখি তো দেখি, ঝটপট। আমি খালি দেখতে চাই যে এই যে আমার দুটো শব্দ আমি দিলাম, এই দুটো শব্দের মধ্যে কোনটি সঠিক আমি একটু দেখতে চাই যে কারা এটা লিখছো। ঝটপট 2 সঠিক। একটু খালি আমি দেখতে চাই যে কারা এটা লিখেছো। তানভীর রহমান সে লিখেছে করুন। তানভীর রহমান 2 বলেছে, দেখতে পাচ্ছি আমি। জসিম ভুইয়া সে লিখেছে করুন, 1 লিখেছে। মাহিন কবির সে 2 ট্যাগ বলেছেন দন্তান্নলাটাকে। মাজহারুল ইসলাম 2 সঠিক। কণিকা চক্রবর্তী ইউনুস চৌধুরী একটা অ্যাকাউন্ট থেকে 1 2। ফরহাত আদিব 3-4টা 2 লিখেছে। 2 2 2 2 মানে 2 সঠিক। আচ্ছা 2 সঠিক। মাজহারুল ইসলাম, মিম সর্দার 2, মসুদুল হক 2, তারপরে 2। আমরা অসংখ্য, তাহলে 2 ঠিক মনে হয়, তাই না? আমরা অসংখ্য ভোট 2 এর পক্ষে পাচ্ছি, আমরা 1 এর পক্ষে কম পাচ্ছি। আসলে দেখো এখানে কিন্তু এটিও ঠিক, এটিও ঠিক। কেমন? এটি এই সেন্সে ঠিক, রয়ের পরে এটি হচ্ছে, এটির অর্থ হচ্ছে কি? এটির অর্থ হচ্ছে করুন, রয়ের পরে উ ব্যবধানের নিয়ম 3 নাম্বার। এটার অবস্থা শোচনীয়, যেটা শোচনীয়, তার অবস্থা শোচনীয়। আর এটি ক্রিয়াবাচক শব্দ, যেন দন্তান্ন হয়েছে, এটি ক্রিয়াবাচক। তার মানে কি? এটি নেগেটিভের, যেখানে ব্যবহৃত নেগেটিভের 4 নাম্বার, আর এটি হচ্ছে পজিটিভের 3 নাম্বার। অর্থাৎ আমরা যে সকল স্থানে মূর্ধন্যের ব্যবহার হয় তার 3 নাম্বার এটা ব্যবধানের নিয়ম। আর এটা হচ্ছে যে সকল স্থানে ব্যবহৃত হয় না, নেগেটিভের 4 নাম্বার। আমার মনে হয় যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আরও একটা জিনিস তোমাদের আমরা একটু জিজ্ঞেস করব, বা আরও একটা জিনিস। আমরা এই যে নিয়মগুলো এতক্ষণে পড়লাম, আমরা এই যে এতক্ষণ নিয়ম পড়লাম, কি নিয়ম পড়লাম? কোন স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয়, তাহলে কোন স্থানে হয়? আমরা 3টা নিয়ম পড়লাম। কোন কোন স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয় না? কয়টা পড়লাম? 4টা পড়লাম। এই যে 4 আর 3 7টা নিয়ম পড়লাম। কিন্তু তোমাদের বইয়ে দেখবে এরকম দেওয়া আছে, এই চাণক্য, এই মাণিক্য গণ, বাণিজ্য, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য, লবণ, মন। আর যাব না, আমি এইটুকু পড়ি, এইটুকু। চাণক্য, মাণিক্য গণ, বাণিজ্য, লবণ, মন। তারপরে অনেক আছে, বেনুবিনা, কঙ্কন, কণিকা, এই আরও এরকম মোটামুটি সব মিলিয়ে 43 ওয়ার্ডস আছে, মোট 43টা শব্দ আছে। এই 43টা শব্দ, এগুলো দেখো আগে রি নাই, র নাই, কিচ্ছু নাই, তারপরে মূর্ধন্য হয়েছে। দেখো ময়ের পরে আ, তারপর দন্তন রস্য ই, তারপরে মূর্ধন্য ক জফলা। গণের পরে কিচ্ছু নাই, গ মূর্ধন্য। বাণিজ্যতে দেখো বয়াকার মূর্ধন্য আয় রস্য ই বর্গে জফলা। লবণে দেখো ল ব মূর্ধন্য লবণ। মনে দেখো ম মূর্ধন্য। তাহলে এইগুলো কোন নিয়মে হলো? এগুলো নিয়মটা কি? এগুলোকে বলা হয়, তোমরা খেয়াল করো, এগুলোর নাম হচ্ছে এগুলোর নাম হচ্ছে নিত্য মূর্ধন্য। নিত্য মূর্ধন্য, বা এটা আর একটা সুন্দর নাম আছে, স্বভাবতই মূর্ধন্য। স্বভাবতই মূর্ধন্য মানে কি? স্বভাবগতভাবে, জন্মগতভাবেই এরা মূর্ধন্য হয়। নিত্য মানে কি? নিত্য মানে হামেশা, অলওয়েজ, অল টাইম। তাহলে এরা অল টাইম মূর্ধন্য হয়। এই জন্য এগুলোকে কি বলা হয়? তোমাদের বই দেবরা ছড়া আছে, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, তারপরে আপন, ভান, পান, শান্তন। এগুলো অনেকগুলো শব্দ আছে, মোট 43টা শব্দ তুমি বইয়ে পাবা। তাদের এই রূপ, অর্থাৎ তুমি কোন স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয় তার 3টি নিয়ম যদি এর মধ্যে অ্যাপ্লিকেশানে তুমি না পাও, চোখটা বন্ধ করে বলে দিবা এটি স্বভাবতই বা নিত্য মূর্ধন্যর উদাহরণ।
এখন ধরো আমরা এই সাপোজ মন, আমি এখানে কি দেখব, কই নত্যবিধানে কই ট বর্গীয় নাই, রি র মূর্ধন্য ষ নাই, ব্যবধান নাই, কিছুই নাই, তাহলে আমি এটিকে কোন সেন্সে বলবো এটি কোন নিয়মে হয়েছে? তখন আমরা বলে দেব এটি স্বভাবতই বা নিত্য মূর্ধন্যর মাধ্যমে হয়েছে। নিত্য মূর্ধন্য, এটার কোনো মাধ্যম টাধ্যম নাই। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে যে নত্যবিধানের ক্লাসটি উপভোগ করলে, আশা করি যে তোমরা নত্যবিধানের এই যে প্রধান দুটি দিক বুঝতে পেরেছো, হৃদয়ঙ্গম করতে পেরেছো। তবে আমাদের শ্রম তখন সার্থক হবে যখন তুমি ধারণ করতে পারবে, যখন তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে, তোমার পরীক্ষার খাতাতে, তোমার দৈনন্দিন জীবনে, তুমি তোমার লেখালেখিতে যখন এটা প্রয়োগ ঘটাতে পারবে, তখনই আমাদের শ্রমটা কী হবে? সার্থক হবে। আমি একটু তোমাদের রিভিউ করা দিতে চাই। আজকে আমরা যে ক্লাসটি নিলাম তার নত্যবিধান ছিল, নত্য শব্দের অর্থ হচ্ছে, নত্য মানে মূর্ধন্য সংক্রান্ত, বিধান মানে নিয়ম কানুন, অর্থাৎ যে সকল বিধান বা যে বিধিবিধান অনুসারে তৎসম শব্দে মূর্ধন্য ন লিখিত হয় তাকে নত্যবিধান বলে। নত্যবিধানের প্রধান দুটি দিক আছে, আমরা কোথায় মূর্ধন্য ন লিখব আর কোথায় লিখব না। আমরা লিখব 1 নম্বর ট বর্গীয় বর্ণের সাথে, ট ঠ ডয়ের সাথে যদি যুক্ত হয়ে ব্যবহৃত হয় তাহলে অলওয়েজ সেটা মূর্ধন্য হবে, তবে শব্দটা তৎসম হইতে হবে। 2 নম্বর নিয়মটা পড়েছিলাম কি, রি র মূর্ধন্য স বা রিকার রেপাবলিক রফালা বা মূর্ধন্য স বিলীন হয়ে ব্যবহৃত যদি হয় তাহলে তারপরে মূর্ধন্য হবে। আরেকটি 3 নম্বর নিয়ম পড়েছিলাম ব্যবধানের নিয়ম। ব্যবধান রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরবর্ণ, ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, অন্তস্থ হ অনুসারে 24টা বর্ণ ব্যবধান থাকে তাহলে তারপরে কি হবে? মূর্ধন্য ন ব্যবহৃত হবে। আর দ্বিতীয় পোর্শনে পড়েছিলাম যে সকল স্থানে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, তার মানে কি হয়? দন্তন্য হয়। তার 1 নম্বরে ছিল ত বর্গীয় বর্ণের সাথে কখনো মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, গ্রন্থ, ক্রন্দন, প্রান্তন। 2 নম্বরে পড়েছিলাম সমাসবদ্ধ শব্দে কখনো মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, যেমন সর্বনাম, ত্রিনয়ন, দুর্নীতি, দুর্নাম, অগ্রনায়ক। 3 নম্বরে পড়েছিলাম যে কি বলে যে অতৎসম শব্দ বা বিদেশি শব্দে, বাংলা শব্দে, তদ্ভব শব্দে এগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয় না, যেমন লন্ডন, কোরআন, দূরবীন। আর আমরা কি বলে যে 4 নম্বর পড়েছিলাম ক্রিয়াবাচক শব্দে কখনো মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, ধরেন, মারেন, করেন ইত্যাদি ইত্যাদি। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছো, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো বিষয়ে, কোনো জায়গায় অস্পষ্টতা থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো আবছা ভাব থাকে, আমাদের এই যে কিশোর বাতায়নের যে লাইভ ক্লাসের নিচে যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে যদি আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনার সাথে থাকবে, বইয়ের সাথে থাকবে, আর অলওয়েজ কিশোর বাতায়নের সাথে থাকবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।